স্বাগত সংবাদ সন্ধ্যায়, সাথে আছি তসনিমে জান্নাত অর্থী এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানাবো শিরোনাম। রোববার খুলছে সব স্কুল কলেজ, ঘাটতি পুষিয়ে নিতে ৪ মে থেকে শনিবারও ক্লাস নেওয়ার পরিকল্পনা। চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ না মেনে ভিসিকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, বাসে আগুন। আরও ৩ দিন হিট অ্যালার্ট, চুয়াডাঙ্গা ও যশোরে তাপমাত্রা ৪২.২, চাঁপাইনবাবগঞ্জে একজনের মৃত্যু। এবং অসহ্য গরমে রাজধানীর কিছু এলাকায় পানির সংকট, দীর্ঘদিনের ভোগান্তিতে বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা। এবারে পুরো খবর। রোববার থেকে খুলছে স্কুল। ঘাটতি মেটাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারেও ক্লাস চলবে। নতুন শিক্ষাক্রমে শ্রেণীভিত্তিক মূল্যায়নের ক্ষতি এবং সব জেলায় একই তাপমাত্রা না থাকার বিষয়ে আমলে নিয়েই স্কুল খোলার এই সিদ্ধান্ত। তীব্র দাবদাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ঈদের ছুটি শেষে আর খোলা সম্ভব হয়নি স্কুল কলেজ। এই অবস্থায় রোববার থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পড়াশোনার ক্ষতি পোষাতে ৪ মে থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত শনিবারও স্কুল খোলা থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক মূল্যায়ন করা হচ্ছে। সেক্ষেত্রে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকলে পড়াশোনার ক্ষতি হবে। এ অবস্থায় স্কুল খোলা হলে পর্যাপ্ত পানি রাখা, প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের বাইরে বের না হওয়া সহ বেশ কিছু নির্দেশনা দেয়া হবে। আমরা কিছু গাইডলাইন তৈরি করছি যে তীব্র যখন তাপদাহ চলছে, সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের ম্যানেজ করা, তাদের যে হেলথ যে ঝুঁকিটা রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি যেটা রয়েছে, সেটি কিভাবে মোকাবেলা করা যাবে। অভিভাবকরা বলছেন, মাউসির নির্দেশনা ঠিকভাবে মানলে স্কুল খোলা থাকলেও সমস্যা হবে না। যতটুকু সম্ভব হয় যে স্কুলের অতটুকু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা উচিত আমি মনে করি। শিক্ষা গবেষকরা বলছেন, তাপমাত্রা আরও বাড়তে পারে, অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগও হতে পারে। সেক্ষেত্রে স্কুল বন্ধ কোনো সমাধান না। কিভাবে শিক্ষা কার্যক্রম চালানো যায় সে বিষয়ে মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। শিক্ষা কার্যক্রম এতদিনের জন্য বাধাগ্রস্ত হয়, তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠানে আমার প্ল্যান বিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে যখন থেকে বাধাগ্রস্ত হচ্ছে তার পরবর্তীতে, এবং অল্টারনেটিভ এই জায়গাগুলো থাকলে এবং লোকালি এই ডিসিশনটা মেক করার একটা অথরিটি থাকতে হবে আমার লোকাল শিক্ষা অফিসের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের। এই ঘটনাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা করতে পারি, কাস্টমাইজ করে নেওয়া। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে প্রায় একই রকম তাপমাত্রা থাকলেও সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চলছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ না মেনে উপাচার্যকে অবরুদ্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন চুয়েট শিক্ষার্থীরা। দুপুরে চুয়েটের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয়া হলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করেন। আন্দোলনের ৪র্থ দিনে সকালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একটি বাস ভাঙচুর ও আরেকটি বাসে আগুন দেন। নিহতদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ সহ ১০ দফা দাবিতে স্লোগান দেন। এদিকে রাস্তা অবরোধ করে রাস্তায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সোমবার শাহ আমানত পরিবহনের বাসের ধাক্কায় নিহত হন ২ শিক্ষার্থী তৌফিক হাসান ও শান্ত সাহা। এরপর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন চুয়েটের শিক্ষার্থীরা। এই রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এর আগেও অসংখ্য অ্যাক্সিডেন্ট এখানে সংঘটিত হয়েছে। তাই আমরা চাই না আর যাতে কোনো প্রাণ এখানে হারায়। যে দাবিগুলো আছে, দাবিগুলো যদি না মানে আমাদের সড়ক অবরোধ চালিয়ে যাবো আমরা, এটাই আমাদের দাবি আর কি। মূলত কথা হচ্ছে আমাদের দাবিগুলো মানতে হবে। আমাদের কিছু দাবি রয়েছে, 10 দফা দাবি। যতক্ষণ পর্যন্ত 10 দফা দাবি ফুলফিল হবে না, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এ বিষয়ে আরো জানাতে চুয়েট ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি? অবরুদ্ধ অবস্থা থেকে উপাচার্য মুক্ত হয়েছেন কিনা?
পরিস্থিতি আসলে আগের মতো। এখানে উপাচার্য সহ শিক্ষকরা এখনো তাদের একাডেমিক ভবনে আছেন। অন্যদিকে ক্যাম্পাস জুড়ে আসলে ছড়িয়ে ছিটছে শিক্ষার্থী তারা বলছেন যে যদি যে ঘোষণাটা এসেছে একাডেমিক কাউন্সিলের সভা থেকে বলা হয়েছে যে চুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে এবং হল ছাড়ার যে ঘোষণা দিয়েছে সেখান থেকে সরে না আসলে তারা ক্যাম্পাস ছাড়বেন এবং যারা শিক্ষকরা আছেন যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদেরকেও যেতে দিবেন না। সেই প্রেক্ষিতে তারা ক্যাম্পাসের যে 3টা গেট আছে সবকটি ফটক তারা বন্ধ করে রেখেছেন এবং তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। অন্যদিকে আপনারা জানেন এই ঘোষণা আসার পরে বিকাল 4টার দিকে আসলে একাডেমি দেয় ক্যাম্পাস বন্ধের। এরপরে আসা উত্তাল হয়ে ওঠে পুরা ক্যাম্পাস এবং 2টা বাস একটা ক্যাম্পাসের মধ্যে এনে আগুন দেওয়া হয় এবং অন্যটা রাস্তার উপরে আগুন দেওয়া হয়। 2টি বাস আসলে শাহ আমানত সার্ভিসের বাসের ধাক্কায় যে চুয়েটের 2 শিক্ষার্থী নিহত হয়েছেন সেই বাসগুলো আরও 2টা সহ আগে একটা সহ মোট 3টা বাসে অগ্নিসংযোগ করা হয়েছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে আসলে ওই সময় আসলে উত্তাল পরিস্থিতিতে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা বিভিন্ন একাডেমিক ভবনে তালা দিয়েছে এবং যারা একাডেমিক ভবন এবং উপাচার্য সহ যেই ভবনে যেটা প্রশাসনিক ভবন যারা অবস্থান নিয়েছিলেন সবাইকে অবরুদ্ধ করে রাখে। ওই সময় আসলে গণমাধ্যম কর্মীরাও সেখানে অবরুদ্ধ হয়ে পরে গণমাধ্যম কর্মীদের বের করে দেওয়া হলেও শিক্ষকদের তারা বের হতে দিনে পরে এখানে তারা সাংবাদিকদের সাথে আলাপ করে আরেকটি বিষয় একটু জানতে চাই যে হল ছাড়ার যে নির্দেশ দেয়া হয়েছে সে ব্যাপারে শিক্ষার্থীরা বলছেন যে তারা হল ছাড়বেন না। তারা কি এখনো সবাই হলেই অবস্থান করছেন? তারা হলে অবস্থান করছেন, কেউ বাইরে হলে, সব মিলিয়ে ক্যাম্পাস জুড়ে আছেন। তারা বলছেন হলে যেহেতু তাদেরকে সেখানে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে, তারা বলছেন পানির লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুৎ, ওয়াইফাই এবং গ্যাসের লাইন তাদেরকে সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তারা সেই অভিযোগটুকু করেছেন। এইসব কারণে তারা বলছেন প্রশাসন অরাজক একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে তারা হল ছাড়তে বাধ্য হয়। কিন্তু তারা বলছেন তাদের যে ন্যায্য দাবি সেটা যদি মেনে না হয় তাহলে তারা হল ছাড়বেন না। সেক্ষেত্রে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আগামীকাল যেহেতু শুক্র শনিবার বন্ধের দিন তারা আগেই ঘোষণা দিয়েছিলেন, আগামীকালও তারা সড়ক অবরোধ করে রাখবেন বলে জানিয়েছেন এবং তারা বলছেন যে তারা তো বের হবেন না, শিক্ষকদের তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যেতে দিবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। জি, আলমগীর সবুজ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সর্বশেষ অবস্থা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষক সমিতি। দুপুরে বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যালয়ে তালাবদ্ধ করে রাখেন শিক্ষক সমিতির নেতারা। তারা জানান পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকদের 7 দফা দাবি না মানায় ভিসি, ট্রেজারার এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এদিকে বিভিন্ন দাবি না মানায় গত জুন মাস থেকে এই পর্যন্ত অন্তত 14 জন শিক্ষক তাদের প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেন। সবশেষ গত বুধবার সহকারী প্রক্টর থেকে পদত্যাগ করেন সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী আনিস। প্রক্টরের ইন্ধনে বহিরাগত অছাত্ররা এবং বিভিন্ন কর্মকর্তারা আমাদের উপরে হামলা করলো। তারাই কিন্তু তাদেরকে ডেকে নিয়ে আসছে। কাজে আমরা দাবি করেছি যে প্রক্টরেরও অপসারণ করতে হবে এবং সেইটাও যেহেতু উনি করেননি, কাজেই এই 3 জনকেই আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ব্যাংককে এসক্যাপ কমিশনের 80তম সেশনে দেয়া বক্তব্যে এ আহ্বান তার। এ সময় ইউক্রেন, রাশিয়া ও ফিলিস্তিন, ইসরায়েল, ইরানের সংঘাত বন্ধে চান বিশ্ব নেতাদের পদক্ষেপ। ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গঠিত ইউএন এসক্যাপ কমিশনের অধিবেশন। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনে এর 80তম সেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে আসিয়ানের ভূমিকা চান তিনি। মিয়ানমারের সংঘাত শুরুর পর সেখান থেকে বাংলাদেশে পালিয়ে আসেন রোহিঙ্গারা। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। সারা বিশ্বে এটি মানবিকতার অনন্য উদাহরণ। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন দেরি হচ্ছে। তাদের সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে হবে। এজন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে মিয়ানমারে। আসিয়ানকে এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। The origin of their crisis has been in Myanmar and its solution also lies with
lies with Myanmar. পরে ইউক্রেন, রাশিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, ইরানে সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের প্রতিও আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, যুদ্ধ কোনো সংকটের সমাধান আনতে পারে না। The war is going on. Genocide is going on in গণহত্যা চলছে ফিলিস্তিনে। নারী ও শিশুরা সবচেয়ে দুর্ভোগের মধ্যে রয়েছে। এটা বন্ধ করতে হবে। গণহত্যা কতটা ভয়াবহ 1971 সালে আমরা দেখেছি। বিশ্বের যেখানেই থাকি না কেন, ফিলিস্তিন সহ যেসব জায়গায় হত্যা, অবিচার চলছে তা বন্ধ করতে বলবো। they lost their life. পরে গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের ভূমিকার কথা সামনে এনে প্রধানমন্ত্রী বলেন, 2008-এর নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় আসে তার দল। তারপর থেকে ধারাবাহিকভাবে সরকারে থাকায় দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ধারণাপ্রসূত এবং অনির্ভরযোগ্য বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এক ব্রিফিংয়ে আরও বলেন, এই প্রতিবেদনে দেশের মানবাধিকার উন্নয়নে সরকারের অর্জনগুলো তুলে ধরা হয়নি। বেশিরভাগ স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থা থেকে অনুমান নির্ভর তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। সে কারণে এতে পক্ষপাত দুষ্ট বিষয়গুলো স্পষ্ট হয়েছে। এছাড়া মানবাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের অর্জনও তুলে ধরা হয়নি। খালেদা জিয়া গৃহবন্দী নন। মার্কিন প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন প্রসঙ্গে দেয়া তথ্য সঠিক নয়। ব্রড জেনারেলাইজড ইনফারেন্সেস। রাজধানী সহ সারা দেশে চলমান হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়ানো হয়েছে। মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এই সতর্কতা আরও বাড়ার শঙ্কা রয়েছে। আর আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী 5 দিন বৃষ্টির কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। সেই সাথে মে মাসেও দাবদাহের রয়েছে পূর্বাভাস। বৈশাখের শুরু থেকেই রুদ্ররূপে প্রকৃতি। তীব্র খরতাপে পড়ছে সারা দেশ। তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর রোদের কারণে বাড়তে থাকে গরমের তীব্রতা। প্রচণ্ড গরমের অস্বস্তি ঘরে বাইরে। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গরম মানে অনেক কষ্ট হচ্ছে ভাই, ঠিক আছে। এই যে রোদ, ঠিক আছে, এ দিয়া মানে চলা অসম্ভব। শরীরে প্রচুর ঘাম হচ্ছে, অল্প সময়ের মধ্যেই একেবারে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। চলাতে খুব কষ্ট, বুঝছেন। গরমে কতজন তো মারাও যাচ্ছে, আমাদের দিক থেকে কেউ তাকায় না। এপ্রিলেই 3য় দফায় দেশ জুড়ে দেয়া হলো হিট অ্যালার্ট। আপাতত রোববার পর্যন্ত জারি করা হলেও আরও বাড়তে পারে সতর্কতার সময়। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে তাপমাত্রার চেয়েও বেশি। যেহেতু তাপপ্রবাহ চলছে সারা দেশে, সেটা হয়তো বা তীব্র আকারও ধারণ করতে পারে। আপাতত সেটা তীব্র অবস্থায় আছে, অথবা অতি তীব্র হতে পারে যদি তাপমাত্রা 42 বা তার বেশি হয়। তা আমাদের তাপপ্রবাহ যেটা চলছে 43-এর কাছাকাছি তাপমাত্রা চলে আসতে পারে, বিশেষ করে রংপুর কিংবা রাজশাহী কিংবা আমাদের খুলনা ডিভিশনের দিকে। আগামী 5 দিন সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সিলেট ও চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে, তবে গরম কমার সম্ভাবনা নেই। 1 থেকে 2 দিন স্বস্তি হতে পারে যদি এরকম স্কোয়াল লাইন থেকে বড় মানের একটা বৃষ্টি হয়। তা আগামী 5 দিনও যদি আমি বলি, সেরকম সম্ভাবনাটা খুবই কম। স্থানীয়ভাবে যদি কিছু বৃষ্টি হয়, সেটা সামান্য প্রভাব পড়তে পারে, দীর্ঘমেয়াদী কেমন একটা প্রভাবের সম্ভাবনা নেই। গাছপালা ও বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিরূপ আবহাওয়ার কবলে পড়তে হচ্ছে বলছেন আবহাওয়াবিদরা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হিটস্ট্রোকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক রুহুল আমিনের মৃত্যু হয়েছে। দুপুরে স্থলবন্দরে দায়িত্ব পালনরত অবস্থায় মারা যান তিনি। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ও স্থলবন্দরের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, রুহুল আমিন সোনা মসজিদ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান তিনি। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদপুর, আগারগাঁও, ভাসানটেক সহ রাজধানীর কয়েকটি এলাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। তীব্র গরমের এই সময়ে কোনো এলাকায় পানি নেই 20 দিনেরও বেশি। এ অবস্থায় চরম ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। ওয়াসা ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।
মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডের বাসিন্দা শারফুদ্দিন আহমেদ মনির। 2 ছেলে মেয়ে নিয়ে বহুতল এ ভবনে বসবাস তার। প্রায় 3 সপ্তাহ ধরে তীব্র পানি সংকটে দিশেহারা পরিবারটি। দুঃখের কথা আর বলেন না, মনে করেন কোনো রকমে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা মসজিদ থেকে যে আমি এখন পানি আনতে যাব, মসজিদ থেকে পানি এনে মনে করিনি, কেউ গোসল পানিও করিনি এখন পর্যন্ত। ঈদের আগে শেরশাহ সুরি রোডের বাইতুল ফালা মাদ্রাসার পাম্পটি নষ্ট হয়ে যায়। এলাকাবাসী জানায় পানি সংকটের কারণে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। কোনো রকম খালি জীবনটা বাঁচানোর জন্য অনেক কষ্ট করে আমরা চলতেছি। রান্না বান্না তো বন্ধই হয়ে গেছে, খাবার বাইরে থেকে কিনে আনতেছি, খাবার পানি বাইরে থেকে কিনে আনতেছি, এইভাবে জানি আর আমাদের চলতে না হয় এই এত গরমে। এদিকে 2 মাসেরও বেশি সময় ধরে তীব্র পানি সংকটে আগারগাঁওয়ের 6তলা গার্মেন্টস এলাকার হাজারো পরিবার। মার্চের শুরু থেকেই লাইনের সমস্যা দেখা দিলেও ওয়াসার টনক নড়ছে না। আমাদের বাচ্চা কাচ্চারা সহ আমাদের পরিবারের লোকজন আসলে সবাই এই পানি সংকটের কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। আমি নিজেই টাইফয়েড আক্রান্ত হয়েছি। ভবন মালিকদের অভিযোগ, ওয়াসার পানি কিনতে গাড়িপ্রতি বকশিশ দিতে হয় কয়েকশো টাকা। পানির কষ্টে অনেকে বাসা ছাড়ছেন বলেও জানান তারা। 38 ঠিক আছে, এখন এই 1 তারিখে মানে আর 26টা বাড়তে যাবে, কারণ যেখানে পানির সমস্যা এখানে থেকে না থাকা একই কথা। তবে ওয়াসার দাবি প্রতিদিন 270 কোটি লিটার পানির চাহিদা থাকলেও তারা উৎপাদন করছে এরও বেশি। পানি সংকটের ঘটনাকে বিচ্ছিন্ন বলছে সংস্থাটি। যেহেতু মেশিনে চলে পুরো সিস্টেম, মেশিন ব্রেকডাউন হতেই পারে, তো আমরা তাৎক্ষণিকভাবে সেটা ব্যবস্থা নেই। হয়তো যতক্ষণ সময় লাগে আমাদের এটাকে রিপেয়ার মেনটেন্যান্সের জন্য, ততক্ষণ সময় হয়তো কিছুটা ভোগান্তি হতেও পারে এলাকা বিশেষে। আগারগাঁও, মিরপুর ও মোহাম্মদপুর শুধু নয়, তীব্র গরমে পানি সংকটে ও দুর্ভোগে উত্তর ভাসানটেকের বাসিন্দারাও। দ্রুত এ সংকট দূর করার অনুরোধ ভুক্তভোগীদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে 7 জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 6ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এই মন্তব্য করেন সিইসি। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করার উপর গুরুত্ব দেন তিনি। আগামী 8 মে থেকে শুরু হচ্ছে 6ষ্ঠ উপজেলা নির্বাচন। এ উপলক্ষে বৃহস্পতিবার মাঠ প্রশাসনের সাথে কমিশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। প্রতিটি জেলায় 4টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অন্য 4 নির্বাচন কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের আইজিপি, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, ডিসিএসপিরা উপস্থিত ছিলেন। সবার আলোচনার বিষয় ছিল সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠ পর্যায়ে কি ধরনের প্রস্তুতি প্রয়োজন এবং তা কতটুকু নেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক মহোদয় আছেন, তারাও আজকে। সবার শুরুতে সিইসি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে নির্বাচনে অনেক সময় কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়ে থাকতে পারে, সহিংসতা হতে পারে। এগুলো যেন না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে। নির্বাচনটা যাতে অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন। সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সিইসি। নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। প্রতি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া প্রয়োজনে অতিরিক্ত জনবল দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রভাব বিস্তারে নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে না পারায় ভোট স্থগিত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আসাদুজ্জামান নামে মনোনয়নপত্র দাখিল করতে না পারা এক ব্যক্তি রিটটি দায়ের করেন।
বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর বেঞ্চ রিটের শুনানির জন্য আগামী 28 এপ্রিল দিন ধার্য করেছে। রিটকারীর আইনজীবী জানান, নির্বাচনে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের শ্যালক ও আওয়ামী লীগ নেতা লতিফুল হাবিব প্রার্থী হওয়ায় ভয়ভীতি দেখিয়ে অন্য কাউকে মনোনয়ন দাখিল করতে দেয়া হয়নি। তারপরও দেলোয়ার নামে এক ব্যক্তি মনোনয়ন দাখিল করলে তাকে অপহরণ করে মারধর করা হয়। পরে দলের চাপে মন্ত্রীর শ্যালক প্রার্থিতা প্রত্যাহার করেন। এতে দেলোয়ার হোসেনকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হয়। সিংড়া উপজেলায় নতুন করে নির্বাচন আয়োজন চেয়েছেন রিটকারী। পিটিশনের প্রেয়ার হলো, ওনারা ইলেকশন করতে চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান পোস্টের জন্য, উনি যিনি পিটিশন হয়েছেন ওনারা নমিনেশন পেপার সাবমিট করতে পারেননি। ওনাদের উপর ইনস্ট্রাকশন ছিল নমিনেশন পেপার কিনতেই পারেননি। এখন দেলোয়ার হোসেন এককভাবে একক প্রার্থী থাকে, ওনাকে আনঅপোজ ডিক্লেয়ার করে দিয়েছে। তিতাস গ্যাসের সিস্টেম লস 22 থেকে 7.5% নামিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে তিতাসের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং প্রিপেইড মিটার স্থাপনের কারণে ঘাটতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। গত 2 বছরের প্রচেষ্টায় প্রায় 15% সিস্টেম লস কমেছে, যা শূন্যের কোঠায় নামিয়ে আনার কাজ চলছে। প্রতিমন্ত্রী জানান, 2 বছরে শিল্পে 336টি, 445টি বাণিজ্যিক, ক্যাপটিভ 97টি এবং 13টি সিএনজি ফিলিং স্টেশনের অবৈধ সংযোগ সহ 989 কিলোমিটার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই সময় জরিমানা করা হয়েছে 604 কোটি টাকা। পুরা তিতাসকে ঢেলে সাজানোর জন্য ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে আমরা ইতিমধ্যে জ্বালানি বিভাগকে বলছি তাদের একটা রোড ম্যাপ তৈরি করার জন্য। স্মার্ট বাংলাদেশ মানে খালি টেকনোলজি না, তার সাথে বাকি অনেক বিষয়গুলো আছে। টেকনোলজি হলো একটা কম্পোনেন্ট স্মার্ট বাংলাদেশে, সুতরাং বাকিগুলো যাতে এই প্ল্যানের মধ্যে আসে এবং প্ল্যান ধরে ধরে আমরা যারা কাজ করতে পারি সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন এসি কিনে 10 লাখ টাকা পেয়ে মিলেনিয়ার হলেন গাজীপুরের আব্দুল আলী। বিকেলে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজারে ওয়ালটন প্লাজার সামনে এক অনুষ্ঠানে তার হাতে টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নগদ পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত আলী ও তার পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার চিফ ডিভিশনাল অফিসার সাদাত হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সালেহ আহমেদ, ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর আওতায় ওয়ালটনের পণ্য কিনে মিলেনিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এই ক্যাম্পেইনের মাধ্যমে পর্যন্ত মিলেনিয়ার হলেন 34 জন গ্রাহক। ভালো পণ্য, বাংলাদেশের পণ্য, দেশি পণ্য, অবশ্যই আপনারা বিদেশি থেকে ওয়ালটনকে ব্যবহার করতে পারেন। ওয়ালটন অবশ্যই আপনাদের খেজমতে থাকবে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর ও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।